সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। আমি মাত্র এক সপ্তাহ আগে পিনাকি ভট্টাচার্যের 53 বছরের নতুন ইতিহাস লেখার তাগিদ দেওয়া সম্পর্কিত একটা ভিডিও দেখলাম। 47 সালের পর থেকে, বিশেষ করে 65 সালের পর থেকে ভারতের পাকিস্তান ভেঙে দেওয়ার মতলববাজির কথা শুনলাম এবং উপলব্ধি করলাম। অনেক অজানা তথ্য জেনে অনেক ভালো লাগলো। তবে একটা বিষয় আজকে বলি, সেটা হলো এরকম যে এর আরও 2 সপ্তাহ আগে 24-এর আধা খেঁচড়া বিপ্লব সহ নতুন ইতিহাস লেখার তাগিদ আমি একটা পত্রিকার কলামে বেশ বড় করে দিয়েছিলাম। আমি জানি না এটা আপনাদের দৃষ্টি এড়িয়ে গেছে কিনা, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের চোখ না পড়ারই কথা। আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, এটা আপনারা জানেন। রাজনীতিও কোনোদিন করি না, কথার গুরুত্ব না থাকারই কথা। সেজন্য সাধারণ একজন অখ্যাত শিক্ষক, আমার কথার কী এমন মূল্য আছে? তবে আমি মনে করেছিলাম যে শুধু স্বাধীনতা যুদ্ধের পর থেকে নয়, এদেশের ইতিহাস জানতে গেলে একটা বৈদিক যুগ থেকে শুরু করা দরকার। তারপরে যে সুলতান আমল, তারপর মোগল আমল, ব্রিটিশ আমল, তারপরে আমরা প্রথমবার স্বাধীন হলাম পাকিস্তান নিয়ে, সব ইতিহাস এবং পুঙ্খানুপুঙ্খ এর ভিতরে আসা দরকার। এবং কোনো একজনের লেখা ইতিহাস নয়, একাধিক ব্যক্তি তার মন মতো করে স্মৃতিকথা হিসাবে, কেউ ইতিহাস হিসাবেই এগুলা লিখবেন। এবং আমাদের বলতে এদেশের কোনো মন্ত্রণালয়ের একটা কমিটি থাকবে, সেগুলো তারা পর্যালোচনা করে ছাপানোর উদ্যোগ নেবেন। এটাই আমি চেয়েছিলাম। তো যাই হোক, আজকে এই ইতিহাসের কথা বলতে গেলেই অনেক কটু কথা, অনেক তিক্ত কথা, অনেক অপ্রিয় সত্য কথা চলে আসে। যদি আমি ইতিহাসের ছাত্র নই, তো বিভিন্ন সময়ে আমি যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি, আজকে যে অবস্থা সৃষ্টি এই উপমহাদেশে হয়েছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এটা আপনাদের চোখের সামনে হচ্ছে। আমার মনে হয় যে এটা একদিনে হয়নি, এবং যখন হয়েছিল এই ভারত উপমহাদেশে একটা বীজ বৃক্ষের জন্ম হয়েছে। আমার প্রশ্ন হলো যে বীজ বৃক্ষের বীজ কে, কবে, কিভাবে প্রথম রোপণ করেছিল, এইটা আমাদের জানা দরকার। তা আমাদের ইতিহাস জানার আগ্রহ অনেকেরই কম। তবু আমি কোনো কথা একটু অল্প পরিসরে বলবো, বেশি কথা হলে আপনারা বিরক্ত হবেন, সেজন্য। তো এটা জানার দরকার। মূলত বৃক্ষ রোপণ করা সহজ, কিন্তু এই বৃক্ষ যখন বীজ ছড়ায়, তখন কিন্তু সাধারণ মানুষ সহ সবাইকেই এটাতে কি বলা যায়, আসলে ক্ষতিগ্রস্ত করে তোলে। তো আজকে যে কথাগুলো আমি বলতে চাচ্ছি, তার আগেই এই যে বৃক্ষ ছড়িয়েছিল, রোপণ করেছিল, সেই বৃক্ষ থেকে বিষ উদ্গীরণ করে চলেছে শত শত বছর ধরে।
এ বিষয়ে বলতে গেলে প্রথমেই রবি ঠাকুরের একটা গান আছে, আপনারা জানেন, এটা সবাই জানেন, অনেকে গুনগুন করে গানও, বা শিল্পীরা তো বড় করে এই গান। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর পানে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে। আমি ছোট্ট করে একটু গেয়েই শোনাই বরং আপনাদের। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুনে ছড়িয়ে গেল, সে আগুনে ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে। এই যে বীজ বৃক্ষের বীজ এই উপমহাদেশে কেউ না কেউ পুঁতে দিয়েছিল, সেটা দেশ পরিচালকরাই হবে, এবং সে বিষ ছড়িয়ে গেছে উপমহাদেশ ব্যাপী, সেটার ফল আমরা ভোগ করছি। এর কারণস্বরূপ সংক্ষেপে একটা কথা বলি। এই দেখুন আমার এই হাত, এটাকে বলি বুড়ো আঙুল। একটা হাতের বুড়ো আঙুল চোখের সামনে, খুব নিকটের চোখের সামনে যদি আমি ধরি, সুদূরের হিমালয় পর্বতকেও ঢেকে যায়। বর্তমান সময়ের একটা ছোট্ট কোনো ঘটনা, ছোট্ট একটা কাজ, সেটাকে যদি সাথে সাথে অপনোদন না করা হয়, তার সুদূর প্রসারী প্রভাব কিভাবে হয়, এটা আমাদের এই উপমহাদেশ তার সাক্ষী। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে, এটা আমরা সবসময় ভাবতে পারি, দেখতে পারি। এই নিয়ে দেখুন, সে বিশ্বের বীজ বপিত হয়েছিল, রোপিত হয়েছিল। আজকে এই বিষয়টা নিয়ে তিন দেশের কজন ভাবছে যেটা কেন হয়েছিল, কি হয়েছিল, এর মূল কোথায় প্রতীত। আপনারা জানেন যে ব্রিটিশ এদেশ থেকে তাড়াতে গিয়ে যতগুলো যুদ্ধ হয়েছিল, বিদ্রোহ হয়েছিল, তার প্রায় সবগুলোই মুসলমানরা করেছিল, এটা আপনাদের জানা আছে। অথচ ভালো ফলটা ভোগ করছে কিন্তু হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুত্ববাদীরা এখন ভারতে। আর ভারত থেকে মুসলমানরা বিতাড়িত বা আলাদা হয়ে গেছে পাকিস্তান হয়ে বা বাংলাদেশ হয়ে, অথচ ফল তারা ভোগ করছে। কিন্তু অবশ্য এটা আপনারা জানেন যে এই ভারত উপমহাদেশে সে বৈদিক আমল থেকে যদি আমরা দেখি, যে জাতি এই উপমহাদেশে এই অঞ্চলে বাস করত, বিশেষ করে দক্ষিণ ভারতের এসব অঞ্চলে, তারা ছিল অনগ্রসর, কুসংস্কারাচ্ছন্ন, পুতুল পূজক, খুব নিম্ন পর্যায়ের লোক তারা ছিল। অথচ এই উপমহাদেশে সুলতান শাসন এবং মোগল শাসন এসে উপমহাদেশকে সভ্যতা দিয়েছে। এটা অস্বীকার করার কোনো জো নাই। কেউ অস্বীকার করতে পারবে মুখের জোরে, কিন্তু বাস্তব কিন্তু তা বলে না। অথচ যেই তাদের পতন হলো, মুর্শিদাবাদের কথায় ভাবুন, নবাবের যখন পতন হলো, তখন সেখানে মীর জাফরের জন্ম হয়েছিল। কিন্তু ইংরেজরা যত দিন এদের শাসন করেছে, তাদেরকে কারা প্রশ্রয় দিয়েছিল? কারা প্রশ্রয় দিলে এটা আপনারা জানেন, ইতিহাস ঘাটলে পাওয়া যায়। তাদের সে যুদ্ধের খরচকে বহন করেছিল। এইটা আমার মনে হয় যে আমার লেখা বেশ কয়েকটা বইতে এগুলো উল্লেখ করা আছে, আপনারা পড়ে দেখতে পারেন। এবং তখন ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের কবি
রবি ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যে লিখেছিলেন। এটা বড় কবিতা, অত পড়ে আর আমরা শোনাচ্ছি না। আমি শুধু একটুখানি মনে করি আপনাদের শেষের অংশটুকু, তার দুই তিনটে লাইন। হেথা আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন, সকহুন দল পাঠান মোগল এক দেহ হল লীন। হেথা আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন, সকহুন দল পাঠান মোগল এক দেহ হল লীন। আমাদের ইতিহাস বলে হলো যে ভারত, বিশেষ করে উপমহাদেশ, যখন পৌত্তলিকতা এখানে চলত, তারপরে মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আর্যরা, যাদেরকে আমরা ব্রাহ্মণ বলি, এই যে রবি ঠাকুরের এই কবিতার মধ্যেই আমি একটু আগে পড়লাম যে হেথা আর্য হেথাওয়ার আর্য হেথায় দ্রাবিড় চীন, সকহুন দল পাঠান মোগল এক দেহ হল লীন। এই ব্রাহ্মণরাও কিন্তু এসেছিল মধ্য এশিয়ার কোন এক অঞ্চল থেকে। ঠিক সুলতান এবং মোগলরাও এসেছিল মধ্য এশিয়ারই একটা অঞ্চল থেকে। এগুলো ইতিহাস বলে, আমি ইতিহাস এখানে বেশি কথা বলতে চাচ্ছি না। কিন্তু এই ব্রাহ্মণরা ছিল হলো শক্তির পূজারী, শক্তি উপাসক। আর এই ভারত উপমহাদেশে যে হিন্দু বাস করত, তারা ছিল হলো পুতুল পূজক। পরবর্তীতে দেখা গেল যে যারা দেশ পরিচালক, তারা ব্রাহ্মণদেরকে বুকে টেনে নিয়েছে। কেন? তারাও শক্তির পূজা করে, হিন্দুরাও পুতুল পূজা করে। এদের মধ্যে ওই যে ব্রাহ্ম বা ব্রাহ্মদের তো কি বলে, এদের দেবতাও আছে, সেগুলো শক্তির উপাসক, আগুনের উপাসনা এক ধরনের। এর ফলে আমরা দেখেছি যে হিন্দু জনগোষ্ঠী এবং তাদের রাষ্ট্র পরিচালকরা এই উপমহাদেশে ব্রাহ্মণদেরকে আশ্রয় নিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেছে, এবং সেটা হয়ে আসছে আজও পর্যন্ত। অথচ ব্রাহ্মণ্যবাদ এই উপমহাদেশে আসার পর থেকে এটাকে কি বলবো, আমরা বলি অ্যাপারথেইড, পেটি অ্যাপারথেইড, কখনো গ্র্যান্ড অ্যাপারথেইড, এটাকে বাংলায় বর্ণ বৈষম্যবাদ। এই ব্রাহ্মণরাই এই ভারত উপমহাদেশে বর্ণ বৈষম্যবাদ সৃষ্টি করেছিল। হিন্দু ধর্মেও চারটা জনগোষ্ঠীকে চারটা বর্ণে ভাগ করেছিল তারা, এটা আপনারা জানেন। একটা ছিল ব্রাহ্মণ, যারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আর একটা ক্ষত্রিয়, আর একটা বৈশ্য এবং শূদ্র। অথচ বিপরীত দিক থেকে দেখুন, মুসলমানরা কিন্তু, মুসলমান বলতে আমি বোঝাচ্ছি যে এদেশে যখন মুসলমানরা এসেছিল, বিশেষ করে তারা ওই ব্রাহ্মণদের ওই একই অঞ্চল থেকে এসেছিল। তারা হলো মোগল এবং সুলতান, তারা কিন্তু সাম্যের বাণী প্রচার করেছিল, সেখানে কোনো বর্ণ বৈষম্যবাদ ছিল না। এজন্যই এই ভারত উপমহাদেশের অসংখ্য হিন্দু মুসলমান হয়েছিল। এতে ব্রাহ্মণ্য মতবাদ বা ব্রাহ্মণ্যবাদ খুব নাকশ হয়েছিল মুসলমানদের পরে। তাদের ধর্মের লোক মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু এটা যে বর্ণ বৈষম্যবাদের কারণে, অচ্ছুত এই মনোভাবের কারণে
এটা তারা ভাবেননি। তারপরে যখন ব্রিটিশ এদেশ শাসন করা শুরু করলো, তখন ওই ব্রাহ্মণ্যবাদী, উগ্র হিন্দুত্ববাদী মনোভাবের মানুষগুলো মুসলমানদেরকে অত্যাচার করা শুরু করলো এবং এরা বলা শুরু করলো যে মুসলমানরা হলো ভিনদেশী, পরদেশ থেকে এসেছে, অন্য দেশ থেকে এসেছে। অথচ ব্রাহ্মণরাও কিন্তু অন্য দেশ থেকে এসেছিল, সেটাকে তারা ভুলে গেল। এই যে বিষের বীজ বপন শুরু হলো, ব্রিটিশ যতদিন এ দেশে নাগরিক করেছে, কি বলবো, রাজত্ব করেছে, ততদিন এই হিন্দুদের একটা অংশ তাদেরকে সহযোগিতা করেছে, আর মুসলমানরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এই যে বিভিন্নতা, চিন্তাধারার ভিন্নতা, এবং ব্রিটিশকে সাথে নিয়ে এই উপমহাদেশ থেকে মুসলমানদেরকে নির্মূল করার চেষ্টা চলেছে। এগুলো হলো অতীত ইতিহাস। এই যে বীজ বপিত হয়ে গেছে, বীজ বৃক্ষ, সেই বৃক্ষের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পেতে 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 ব্রিটিশরা চলে গেছে দেশ থেকে। কিন্তু শুধু যায়নি, কাশ্মীরের মতো, যেটাকে আমরা বলি পেন্ডোরার বক্স, তৈরি করে রেখে গেছে। বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান ছিল, তার আশপাশে যেটা পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল, মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেটাও তারা পায়নি। এবং এভাবে এই যে বৃক্ষ বীজ বপন করেছিল, সেটা তুমি যে সুরের আগুন জ্বালিয়ে দিলে, এই ছড়িয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে। আস্তে 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 এগুলো আজকে ভারত উপমহাদেশ ছড়িয়ে পড়েছে। তারই ফলশ্রুতিতে এসেছিল দ্বিজাতি তত্ত্ব। একদিনে এমনিতে হয় না। একটা গোষ্ঠী বা কোনো সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় বলি, তারা অচ্যুত অবস্থায়, বিতাড়িত অবস্থায়, নিগৃহীত অবস্থায়, ব্রাহ্মণ্যদের অত্যাচারে কতদিন একসাথে বসবাস করতে পারে ভাবুন। সাইকোলজিক্যালি ভাবুন, ভেবে দেখুন। সাইকোলজিক্যালি দেখুন, আপনার বাসার কাজের মেয়েটাকেও যদি আপনি নিগ্রহ করেন, তাকে ঘৃণা করেন, সে কিন্তু নিজে স্বাধীন হতে চাবে হিসাবে। এগুলোর ফলে পাকিস্তানের জন্ম হয়েছিল। তো যাকে আমরা দোষারোপ করি না কেন, কিন্তু এই যে প্রতিহিংসার বীজ যে আমরা বুনে দিয়েছিলাম এক সময়ে, সেটা আস্তে আস্তে ডালপালা মেলতে মেলতে আজকে দেখুন, পাকিস্তান জন্ম হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারতের সাথে কোনো দিনই পাকিস্তানের বনিবনা হয়নি। যখনই ভারত একাধিকবার যুদ্ধে হেরে গেছে, তখনই তারা পাকিস্তানকে ভাঙার চেষ্টা করেছে। এটা যখনই পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, প্রায় 2000 কিলোমিটার দূরে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, তখনই অনেক কি বলবো, দক্ষ বা পণ্ডিত ব্যক্তি বলেছিল যে এত দূরের দুটো দেশ এক দেশের নাম নিয়ে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, থাকতে পারে না। এটা আজ হোক আর কাল হোক ভাঙতে বাধ্য হবে, এবং হয়েছেও তাই। কিন্তু আমার বিষয়টা ওখানে না, ওইটা নিয়ে আমি ভাবি না। তার কারণ এটা ছিল প্রকৃতির অনিবার্য পরিণতি। ফলে আমরা স্বাধীন হয়েছি এবং হওয়াটাই উপযুক্ত হয়েছে, এ নিয়ে আমাদের দ্বিধা নাই। দ্বিধাটা অন্যখানে। ভারতের ভিতর থেকে চেয়েছে যে বাংলাদেশ যেন স্বাধীন দেশ হিসাবে না চলতে পারে, পৃথক করব, কিন্তু তাদের নাটাইয়ের মানে ঘুড়ির নাটাই থাকবে তাদের হাতে, এবং তারা এই দেশটাকে একটা করদ রাজ্য এবং শোষণ করে যাতে চলতে পারে, এবং এটা আলাদা কোনো দেশই হবে এমনটি ভাবেনি। তারা ভেবেছিল যে এটা তাদের একটা উপনিবেশ হবে, এবং উপনিবেশ যারা চালাতে পারবে তাদের হাতেই ক্ষমতাটা দেবে।
এই জন্যে তারা খুঁজে 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 যথাযোগ্য দালাল বলুন বা দাস বলুন তারা খুঁজে বের করেছিল। এই আওয়ামী লীগই হলো সেই দাস। এই আওয়ামী লীগ কিন্তু শেখ মুজিবের হাতে জন্ম নয়। যাদের হাতে জন্ম হয়েছিল, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা ভাবুন বা মাওলানা ভাসানীর কথা ভাবুন, তারা কিন্তু এভাবে ভাবেননি জিনিসটা। কিন্তু 65 সালে যুদ্ধের হারার পর থেকেই ভারত বহুবার চেষ্টা করছে বিভিন্ন লোক সাথে নিয়ে। এখনই কানে আসে, অনেক জায়গায় পড়িও, যে আগরতলা যে ষড়যন্ত্র কথা, এই মামলা নাকি সত্যই ছিল। তাই যদি হয়ে থাকে, যখন স্বাধীন হলো, মানুষ কিন্তু এই দেশটা স্বাধীন হোক এইটা চেয়েছিল, সাধারণ আপামর জনগোষ্ঠী। এবং তারা কিন্তু আওয়ামী লীগের নাম বলেছে এই কারণে বলেছিল, আওয়ামী লীগের দলেও যোগদান করেছিল। এটা আমি নিজেই স্লোগান দিয়ে বেরিয়েছি, তখন ক্লাস 8 বা 9-এ পড়তাম। স্বাধীনতার কারণে। কিন্তু ভারতের মনের ভিতর যে স্বাধীনতা নেই, আছে দেশটাকে শোষণ করে খাওয়া, এটা তাদের ব্যবসার পশ্চাৎভূমি তৈরি করা, এটা তো আমরা ভাবিনি। আর এইটা অনেকে বলে, আপনারা জানেন যে আওয়ামী লীগের অধিকাংশ লোক ওপারে যেয়ে আরাম আয়েশের সাথে দিন যাপন করেছে এবং ওখানকার অস্থায়ী যিনি প্রধানমন্ত্রী ছিলেন বা যিনি ওই কি ওনার নাম, তাদেরকে একাধিকবার ডিস্টার্ব করেছে, অস্ত্র নিয়ে সেই রুমে ঢুকে তাকে ক্ষতি করার চেষ্টা করেছে, যতক্ষণ পর্যন্ত ভারতকে তারা অ্যাসিওর না করেছে যে ঠিক আছে আপনাদের দাবিগুলো, এই যে 7 দফার করা কথা এখন বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ছাড়েনি। আর এদেশের স্বাধীনতা প্রিয় দামাল ছেলে যুবক, এরা স্বাধীনতার কথা ভেবে সরল মন নিয়ে যুদ্ধে নেমে লক্ষ লক্ষ শহীদ হয়েছে, অথচ খেলাটা চলছে অন্য জায়গা থেকে। এই জন্যেই আমি এসব বুঝলাম কেন, এটা নিয়ে আমার স্টাডি শুধু করতে হয়নি। একটা কথা বলি, নিজের ব্যক্তিগত গল্প বলি। আমি এক সময় ভারতে গিয়েছিলাম লেখাপড়া করার জন্য 4 বছর ওখানে থাকতে হয়েছিল। 16 ডিসেম্বর একটা ক্রোড়পত্রে দেখলাম ওরা প্রকাশ করেছে যে স্বাধীনতা, এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এইটাকে তারা মানে না। 16 ডিসেম্বর পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়ে সারেন্ডার করেছে। সেদিন থেকে আমার মাথাটা বিগড়িয়ে গেছে। আমাকে খারাপ বলতে পারেন, কিন্তু আমার দেশ, আমি একজন শিক্ষক, আমি যত অপরাধী হই না কেন, আমি একজন চোর ডাকাত হতে পারি, কিন্তু আমার দেশের পরে কেউ যদি কথা বলে, স্বাধীনতার উপরে যদি কেউ কথা বলে, স্বাধীনতাকে যদি মর্যাদা না দেয়, আমি যদি সত্যিকারের দেশপ্রেমী হয়ে থাকি, আমি সেটা প্রতিবাদ করবই করব। না করলে আমি কাপুরুষ। দেশপ্রেম বলতে আমার কিছু আছে, এটা প্রমাণ পায় না। এজন্য এসব কথা বলতে হচ্ছে আজকে। আমি ভারত বিদ্বেষী নই, কিন্তু ভারতের আগ্রাসী হিন্দুত্ব আগ্রাসনের বিরুদ্ধে এটাও একটা শ্রেণী আছে। আমি ভারতে বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেহেতু 4 বছর থেকেছি সেখানে। সাধারণ মানুষ এত প্রতিহিংসা পরায়ণ না মুসলমানদের প্রতি। তারা কিন্তু মিলেমিশে একসাথে বসবাস করছে। আমরা এটাই চাই, প্রত্যেকটা দেশেই তাই আছে। বিশ্বের বিভিন্ন দেশে দেখুন, ওই ইসরায়েলেও দেখুন, সেখানে মুসলমান আছে, সেখানেও সেই তাদের নিজের দেশের যেটাকে আমরা কি বলি, ওরা জিউ, তারাও আছে। কিন্তু
ভারত চায় যে মুসলমানদেরকে এখান থেকে বের করে দেবে, এরা কেউ না এদেশ, এখানেই আমাদের আপত্তি। আর ভারতের সাকসেসফুলনেস কোথায় দেখুন, ওই যে ভারতীয় যে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদ, আধিপত্যবাদী ব্রাহ্মণ্যবাদ, এই ব্রাহ্মণ্যবাদের মূল তত্ত্ব হলো যে বাংলাদেশটা তারা দখল করবে এবং এখানে মুসলমান যদি কেউ থাকে নামমাত্র থাকতে পারবে, কিন্তু মুসলমান তার ইমান আকিদা মুসলমানিত্ব নিয়ে বাস করতে পারবে না। এজন্য তারা দুটো শ্রেণী তৈরি করেছে। ভারতে তৈরি করেছে যাদেরকে আরএসএস নাকি বলেন যেন আপনারা এটা, এবং মোদির গোষ্ঠী, তার রাজনৈতিক দল, যারা প্রতিনিয়ত অপরাধ করে চলেছে। আর বাংলাদেশেও তাদের একটা অংশ তৈরি করেছে মুসলিম বিদ্বেষী জনগোষ্ঠী। প্রতিটা মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, কিন্তু একটা গোষ্ঠী তাদেরকে দেখতে পারবে না। টুপি মাথায় দিলেই অসুবিধা, দাড়ি রাখলেই অসুবিধা। আমি দেখেন দাড়ি রেখেছি করোনায় আক্রান্ত হয়ে, বলা যায় না আমার নামের সাথেই কখনো জঙ্গি জুড়ে দিতে পারে। তাই আমি প্রায় ৪৪ বছর ধরে শিক্ষকতা করলাম, এখন অবসরে আছি। এই জঙ্গি যদি আমাকে বলা হয় তখন আমি কতক্ষণ তাদেরকে পূজা করব, আর তারা আমাকে জঙ্গি বলে ঘোষণা করবে, বিশ্বের কাছে পরিচয় করে দেবে। এটাকে আমার মন কখনো মেনে নেবে? সাইকোলজিতে কি বলে আপনারা ভেবে দেখুন। আসলে এটাকে মেনে নেওয়া যায় না, কোনো ক্রমে মেনে নেওয়া যায় না। তো ভারতের এইটাই সার্থকতা যে তারা ভারতব্যাপী এই মুসলিম বিদ্বেষী চেতনা, এটা হিন্দুস্তান হবে, এই মনোভাব। ওই যে বললাম যে কি সুরের আগুন, কি সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে সেগুন ছড়িয়ে গেল সবখানে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তাদের দলে লোক পাচ্ছে, তারা ক্ষমতায় যাচ্ছে, ক্ষমতায় যেয়ে তারা তাদের রাজত্ব রাম রাজত্ব কায়েম করছে। এতে কি হচ্ছে? সে দেশের লোক, আমাদের দেশের জনগোষ্ঠী, আমরা অস্বস্তিতে আছি, আমরা শান্তিতে নাই, এইটুকুই তো পার্থক্য। এর বাইরে তার কোনো কিছু আমি দেখি না। লাভ করছে একটা পক্ষ, তারা ক্ষমতায় গিয়ে হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী মনোভাব সৃষ্টি করে। তো এই যে ভারত আমাদের দেশের দুই একজন নেতাকে বেছে নিতে পেরেছিলেন, এইটাই তাদের সার্থকতা। এবং এমনই নিখাদ নেতাদেরকে বেছে নিয়েছিলেন তিনি, যেটা প্রকাশ পেল স্বাধীনতা যুদ্ধের পরে। কিন্তু আমাদের দেশের স্বাধীনচেতা মানুষ সেটাকে মেনে নেয়নি। তবে প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে। এই প্রকৃতির প্রতিশোধ বলে হলো যে প্রকৃতি থেকেই তার প্রতিশোধ হয়। যদি আমি কোনো হত্যাকাণ্ডকে সাপোর্ট করি না, অন্তর থেকে করি না, কিন্তু প্রকৃতির প্রতিশোধের কারণেই সেই আওয়ামী লীগের পতন হয়ে কি বলে এটা বাকশাল গঠন করলেন তারই নেতা, এবং তিনি নিজের জীবন দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করলেন। কিন্তু ভারত কিন্তু বসে থাকলো না। এর পরবর্তীতে আবার তারই সুযোগ্য কন্যা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদান্যতায় এদেশে এসে কান্নাকাটি করে এদেশের মানুষের মন জয় করলেন দিনে 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 দিনে। এবং এই দীর্ঘ 15 বছর দেখুন তারা আবার সে তাদের প্রভুর মনোরঞ্জন করতে গিয়ে তাদের দাসে পরিণত হয়েছে অনেক আগেই। এ সময় আমার একটা কথা মনে পড়ছে, আমি একদিন একটা সাক্ষাৎকার দেখছিলাম। এই সাক্ষাৎকারে ওই ভদ্রলোক মেজর, আমার এই মুহূর্তের নামটা মনে নাই, উনি বললেন যে শেখ হাসিনার সাথে উনি কথা বলছেন এবং
ভারতের কয়েকজন নেতা বলেছেন যে 71 সালে তাদের বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার করা ভুল হয়েছে। তো উনি বলছেন যে উনি শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন যে অমুকতা এই কথা বলে, এটা কি ঠিক হয়েছে? তো শেখ হাসিনা তার উত্তরে বলেছিলেন, এটা ঘাটলে ডকুমেন্ট এখনো পাওয়া যেতে পারে। উত্তরে বলেছিলেন যে না, তারা ঠিকই বলেছে। এবং আমি ব্যক্তিগতভাবে, আমি যেহেতু একজন রিসার্চার, সমাজে রিসার্চ করি এবং পর্যবেক্ষণ করি সমাজকে, আমি শিক্ষক হিসাবে যেহেতু কোনো রাজনীতি করি না, অসংখ্য লোকের সাথে আমি মিশি। তার মধ্যে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ কোনো দল করে না, কেউ বামপন্থী করে। আমি অবজার্ভ করেছি নিজের মতামত না দিয়ে। অধিকাংশ আওয়ামী লীগ একটু নেতা যারা বোঝে, তাদের প্রত্যেকেরই আমি মনোভাব পেয়েছি যে তারা স্বাধীনতায় বিশ্বাসী নয়। তারা চায় যে দেশটা যদি ভারতের সাথে মার্জড হয়ে যায়, একসাথে হয়ে যায়, তাহলে তারা ভালো বোধ করে। তখন থেকে আমি জানি যে মুসলমানদের অস্তিত্ব এদেশে ভঙ্গুর, এটা আমার মনে হয়। এবং এখনো দেখছেন এটা প্রমাণস্বরূপ যে তাদের দাস শেখ হাসিনা সে দেশে বসে আছে। এবং বসে শুধু নেই, ভারত কবে এসে এই দেশটাকে দখল করে তার হাতে ক্ষমতা দেবে, সে রাজত্ব করবে। আর যারা তার বিরুদ্ধে এই যে বিপ্লব করতে গেছে, তাদের প্রতিশোধ নেবে, এই প্রতিজ্ঞা করে তারা বসে আছে। কোনো অনুশোচনা নাই। অর্থাৎ তারা তাদের দাসত্ব থেকে ফিরে আসেনি। আমাদের দেশেরই তথাকথিত কিছু মির্জাফর যারা এখনো তাদেরকে সাপোর্ট করে, তাদের মনোভাবটা একটু বলি আমি আপনাদেরকে। তারা ভারতের দেওয়া আওয়ামী লীগ কর্তৃক যেসব রসদ ফোটায় 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 জিভার পরে ফেলতো, যেসব লোকগুলো সেগুলো চেটে চেটে খেয়ে পুষ্ট হতো, পরিপুষ্ট হতো, তারাই কেবল তাদের সাপোর্ট করতে পারে। নইলে কোনো দেশপ্রেমী লোক ভারতের এই আধিপত্যবাদ, এই করদ রাজ্যের মনোভাব, এই উগ্র হিন্দুত্ববাদ সাপোর্ট করতে পারে না। তার কারণ আমরা ব্যক্তিগতভাবে যেটা দেখি, আমি দেখি আমার কোনো বন্ধুবান্ধবের মধ্যে তারা কিন্তু হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, কাউকেই আমরা করি না, ঘৃণা করি না, একসাথে চলি। এই বন্ধুদের মধ্যে যত বন্ধু আছে অধিকাংশই হলো হিন্দু আমার। তাদের অনেকে ওই দেশে চলে গেছে, আমি সেখানে যাই, তাদের ওখানে থাকি। তারা আমাদের দেশে আসে, বাংলাদেশে আসলে আমার ঘরে ওঠে, বাড়িতে থাকি একসাথে। কত সুন্দর একটা পরিবেশে চলাফেরা আমরা করছি। কিন্তু এই যে হিন্দু উগ্র আধিপত্যবাদ, মুসলমান বিদ্বেষী, এরাই কিন্তু আমাদের শান্তি কেড়ে নিয়েছে। তা আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন চেতা মানুষ, স্বাধীনতা নিয়ে আমরা থাকব, আমাদের দেশকে গড়ব। কিন্তু তারা আমাদের দেশকে শাসন করবে, শোষণ করবে এবং আমাদের দেশটাকে স্বাধীন হিসেবে থাকতে দিবে না। বাস্তব কিছু উদাহরণ দিই একটা। লোক খুঁজে পাওয়া যায়নি এদেশে, হঠাৎ নাই, খুঁজতে খুঁজতে পাওয়া যায় ভারতের জেলে। আমরা এদেশ থেকে ওই দেশে যেতে গেলে পথে বর্ডারে আমাদের চেক করতে করতে বেআব্রু করে ফেলে, আর হঠাৎ করে ভূতের পিঠে চড়ে তার এই দেশ থেকে ওই দেশে চলে যায়। এদেশে আন্দোলন দমন করতে গেলেই কিছু কিছু লোক আছে কথা বলে, যারা এই যে গত 24-এর এই বিপ্লবের কথায় ভাবুন, তারপরে ও হেফাজতের সে 13 সালের এই কথায় ভাবুন, তারপরে
এই যে পিলখানা হত্যাকাণ্ডেই বলুন, একটা পক্ষ হিন্দিতে কথা বলে, এতে কি বোঝা যায় না যে আমাদের দেশ আর আমাদের দেশ নাই, মনে মনে আমরা দিয়ে ফেলেছি? আমাদের দেশেরই কিছু লোক তারা কিন্তু দাবি করেছিল যে ভারতের সাথে আওয়ামী লীগ কি কি গোপন চুক্তি করেছে এগুলো প্রকাশ করতে হবে। তো চুক্তি লিখিতভাবে করুক আর না করুক, আমরা দেখছি বাস্তবে আওয়ামী লীগ দেশটা ভারতকে দিয়ে দিয়েছে, তারা এটা শাসন করছে। আমাদের আলাদা অস্তিত্ব তারা মানতে পারে না, এই পারে না বলে আজ আমাদের এই দশা। তা আমাদেরকে তো শুধু তাদের হাত থেকে নিস্তার পেলেই হবে না, স্বাধীনতা সংহত করতে গেলে আরও কিছু কাজ চলে আসে। এদেশকে উন্নতি, এদেশের উন্নতি, উৎকর্ষ, মানুষের লেখাপড়ার উন্নতি, এদেশকে নিজের পেয়ে দাঁড়ানো, বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় উন্নতি করা, বিশ্বের অন্যান্য দেশের মতো এদেশটাও বিশ্বসভায় উন্নত মানসিকতা নিয়ে দাঁড়িয়ে থাকে, এগুলো তো দরকার। তো দেশ রক্ষা করতে যদি আমাদের সব শ্রম ব্যয় হয়ে যায়, আর আমাদের তথাকথিত রাজনীতিবিদ যারা এদেশে আছেন তাদের অন্তর্দ্বন্দ্ব, তাদের কুটিল মানসিকতা, তাদের ব্যবসায়ী মনোভাব, এগুলাকে এই দেশটাকে শেষ করে দিচ্ছে তিলে তিলে। এগুলা সহ্য করার মতো না বলেই প্রকাশ্যে আমি বলা শুরু করেছি। তা আমি শুধু এগুলোই বলবো না, এর সাথে এ দেশ কীভাবে উন্নতি করা যেতে পারে সেটাও আপনাদেরকে শুনিয়ে তারপর মরবো। আজকে আমার এক পা কবরে চলে গেছে, কিন্তু আমার খুব কষ্ট লাগে যে এ দেশ যখন স্বাধীন হয় তখন আমি ছাত্র অবস্থায় অনেক আশা করেছিলাম। যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে গানটা গেতাম, জাতীয় সঙ্গীত গেতাম, তখন আমার বুকের ছাতি 1 ইঞ্চি ফুলে উঠত, কিন্তু এখন আর ওঠে না। কেন ওঠে না? এর জন্য আমি এদেশের এই তথাকথিত রাজনীতিবিদদের দায়ী করি। কেন তথাকথিত বলছি জানেন? আমাদের সমাজের দিকে তাকান, সমাজের মূল্যবোধের অবক্ষয়, ব্যাপক অবক্ষয়। লেখাপড়ার দিকে তাকান, সেখানে লেখাপড়া বলতে কিছু নাই, মান একা নিচে নেমে গেছে। সামাজিক স্ট্যান্ডার্ডের কথা ভাবুন, সেখানেও মান একেবারে নিচে নেমে গেছে। আমাদের রাজনৈতিক চিন্তাধারার যে দলেই হোক, প্রত্যেকটা দলের কথাবার্তা, তাদের চিন্তা চেতনার মান এত নিচের পর্যায়ে নেমে গেছে যে আপনি কল্পনাই করতে পারবেন না আপনি কল্পনা করতে। আর এইগুলো আমাদেরকে দেখতে হচ্ছে, আবার দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং ওইটাকে ভাবছি যে এইটাই মনে হয় প্রকৃতি স্ট্যান্ডার্ড, কিন্তু আসলে স্ট্যান্ডার্ড এটা নয়। স্ট্যান্ডার্ড আরও অনেক বেশি হওয়ার দরকার ছিল। এই যে একটা বিপ্লব, আমরা বারবারই বলছি যে আধা খেসরা বিপ্লব। আমি তো যত পত্রিকায় আর্টিকেল লিখেছি, আমার আর্টিকেলের সংখ্যা তো শত শত, যত পত্রিকায় এই কলাম লিখি, সব জায়গায় বিপ্লবকে এই কয়েক মাসে 8-9 মাসে আধা খেসরা বিপ্লবই বলছি। এর জন্য দায়ীকে আমার নামের শেষে যে দলেরই ট্যাগ লাগান না কেন, কিন্তু আমি জানি যে 14 দল বাদে যে দলগুলো এখানে আছে, প্রধান দল হলো বিএনপি, দ্বিতীয় দল হলো জামাত, তৃতীয় দল একটা নতুন আবার গোল্ড হয়েছে যেটাকে বলে, আরও দল আছে অনেক, ওর নাম মনে নাই, ছাত্রদের দল বলি। কিন্তু আমি মনে করি বর্তমানে যে পরিস্থিতি, যে অবস্থা চলছে, এর জন্য প্রত্যেকটা দল দায়ী। প্রত্যেকটা দল দেশের দিকে না তাকিয়ে তাদের ব্যক্তি অথবা দলীয় স্বার্থের কথা ভেবে তারা এই দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটা রক্ষা করার মালিক আল্লাহ। আমার মনে হয় এ দেশকে রক্ষা করতে গেলে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো টুপিধারী বলুন আর নন টুপিধারী বলুন আর বামপন্থী মানে নাস্তিক বলুন, প্রত্যেকেরই ভেবে দেখতে হবে এবং যার যার দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করি তাহলে তার যে খেসারত দিবে সাধারণ মানুষ, কিন্তু তারা আজ হোক আর কাল হোক
প্রকৃতির প্রতিশোধ বলতে যেতে একটা আছে, এক সময় তাদের সেখানে কৈফিয়ত দিতেই হবে। এই আওয়ামী লীগের কথা, এই যে তার অতীত ইতিহাসের কথা আমি বললাম, এটা আমি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বললেও এটা শেষ হবে না। এত ডকুমেন্ট আমি রাখি, আছে। এবং আমি যত লেখা লিখেছি, সেদিনও যে লেখা লিখেছি সেখানে বললাম যে ৭২ সালের পর থেকে আওয়ামী লীগ যে ভূমিকা এ দেশে পালন করছে, লুটপাট থেকে শুরু করে গণহত্যা, তারপরে মানুষ অপহরণ, গুম, ব্যাংক লুটপাট, অরাজকতা যাকে বলে, বিচারহীনতা, এগুলা দেখলে আসলে তাকে রাজনৈতিক দল বলা যায় না, আমি বলতে পারি না। আপনারা বললে বলুন, কানা ছেলেকে পদ্মলোচন বলে ডাকতেও পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু তাদের কর্মকাণ্ড আসলেই কোনো রাজনৈতিক দল বলা যায় না, এটা একটা লুটেরা পার্টি বলা যায়, এটা অন্য কোনো দেশের ভাড়াইটে গোলাম বলা যায়, দাস বলা যায়। অথচ তাদের এই ব্যান করা নিয়ে, তাদের কার্যক্রম স্থগিত করা নিয়ে কত কথা, কতজন কত কিছু বলছে, সব কিছু শুনছি, কিন্তু মনে খুব কষ্ট লাগে যে বলছি বিবেকটা কোথায়, বিবেকের জাগরণ কোথায়, আত্মশুদ্ধি কোথায়, আত্মজিজ্ঞাসা কোথায়? এই আত্মজিজ্ঞাসার সন্ধান আমাদেরকে পেতে হবে। এবং আমি যতদিন বেঁচে আছি আমি রাজনীতি করব না, কিন্তু কিছু কিছু রাজনৈতিক কথা তো বলতেই হবে। এবং এ দেশ কীভাবে উন্নতি হতে পারে তার মডেল আমি দিয়ে সেটা নিয়ে আমি কাজ করি। দোয়া করেন আপনারা, সেটা একটা পূর্ণাঙ্গ মডেল দিয়ে যদি আল্লাহ আমাকে এই ভূখণ্ড থেকে মরতে দেয় তাহলে সেটাই করব। তার কারণ এদেশে এইগুলো করব বলে, এগুলো বলবো বলেই আমি দেশের নাগরিক, আমার একটা অধিকার আছে। আমি অনেক দেশের নাগরিকত্ব পেয়েছি, কোনো কোনো যেতে পেতে চলেছিলাম, পাইনি, নিইনি। এই কারণেই এদেশে টিকে আছি, বেঁচে আছি। আমি অন্য দেশে মাথা বিক্রি করে সেখানে সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে টাকা নিয়ে ঘুরে বেড়ানোর মতো মন মানসিকতা আমার নাই। আমি একজন শিক্ষক, শাশ্বত শিক্ষক এবং জাত শিক্ষক। এ দেশে আমি মরতে চাই, বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। যদি কোনো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হয় সেটাও আমি দাঁড়াতে চাই। কিন্তু যে কোনো দল, যে কোনো রাজনৈতিক দল বিকৃত মানসিকতা সম্পন্ন কোনো কথা বললে তার প্রতিবাদ আমরা করবই করব। আমি তো অন্তত করবই। এই প্রতিজ্ঞা নিয়েই আপনাদের সামনে থেকে আজকের মতো আসছি। ভবিষ্যতে আবার যেন আপনার সামনে আসতে পারি এই দোয়াটা করেন। আমি একটু উচিত বক্তা লোক, এই নিয়ে অনেক কথা শুনি, আমার এই মুখের দোষ সহজে যাবে বলে মনে হয় না। সবাইকেই ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, আল্লাহর নামে থাকুন।